আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20,000 টাকা ঘোষণা প্রধানমন্ত্রীর। গৃহ নির্মাণ সহ সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি। 22 ফেব্রুয়ারি আসছে টিকা দ্বিতীয় চালান। 8 সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য। বন্ধুত্ব আরও সুসংহত হবে আশাবাদ হাই কমিশনারের। চতুর্থ দফায় ভাসানচরে আরও 2,000 রোহিঙ্গা। উন্নত আবাসনের জন্য যাচ্ছে স্বেচ্ছায়। মিয়ানমারের সড়কে সাঁজোয়া যান, ইন্টারনেট সেবা বন্ধ। বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি এই টাকা পৌঁছে যাবে তাদের অ্যাকাউন্টে। এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ সহ সব ধরনের সহায়তা দেবে সরকার। বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের আপামর জনতা। 9 মাসের যুদ্ধে স্বাধীন হয় দেশ। যাদের আত্মত্যাগে এ স্বাধীনতা, সেই মুক্তিযোদ্ধাদের জীবন যাপনে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। ভাতা তুলতে কাউকে যেন অপেক্ষা করতে না হয়, সে লক্ষ্যে MIS ভিত্তিক গভর্নমেন্ট টু পারসন পদ্ধতি চালু করা হয়েছে। প্রতি 3 মাসে টাকা যাবে অ্যাকাউন্টে। নিশ্চিত করা হবে SMS এর মাধ্যমে। গণভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত সরকার। কাউকে অপেক্ষা করতে হবে না, কোথাও যেয়ে ধর্ণা দিতে হবে না। টাকাটা সরাসরি যা প্রাপ্য তার হাতে পৌঁছে যাবে। দেশের 1,68,000 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সম্মানী ভাতা গ্রহণ করতে পারবেন। মুক্তিযোদ্ধাদেরও মাসিক ভাতা 12,000 থেকে 20,000 টাকায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা নিচের যে কটা স্লট আছে সেগুলো এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। তবে এটা আমরা করে দেব এবং সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলেও বা বীর উত্তম তাদের আলাদা আছে। এ সময় মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি, যত সম্পদ যে যা কামাচ্ছি, সবই তো তাদের অবদানের জন্য। সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। তাই যারা বিভিন্ন এলাকায় বিত্তশালী আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বিত্তশালী কোনোদিন হতে পারতেন না যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করতো। কাজে আপনাদের যার যার এলাকায় যদি কোনো মুক্তিযোদ্ধা এরকম অবহেলিত থাকে, অবশ্যই আপনারা নিজের উদ্যোগে তাদের সমস্যাটা দূর করা, তাদের জীবনটা যাতে ভালো হয় সে ব্যবস্থাও নেবেন। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে বেড়েছে গ্রহীতাদের চাপ। ডায়াবেটিক্স, অ্যালার্জি, উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগ থাকলেও করোনার ভ্যাকসিন নেওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর অপপ্রচার উপেক্ষা করে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এদিকে বিমান বাহিনী মেডিকেল সেন্টারে সামরিক বাহিনীর সদস্যদের সাথে বেসামরিক নাগরিকদেরও টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে 22 ফেব্রুয়ারি সেরাম ইনস্টিটিউটের টিকা দ্বিতীয় চালান আসছে বলে জানালেন বেক্সিমকো ফার্মার MD নাজমুল হাসান পাপন। সাদুল ইসলাম রিপোর্ট।
অপপ্রচার উপেক্ষা করে ব্যাপক হারে টিকা নিচ্ছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে সামরিক বাহিনীর সদস্যদের সাথে সাধারণ মানুষকেও টিকা দেওয়া হচ্ছে। পরিপাটি ও সুশৃঙ্খলভাবে সেবা প্রার্থীদের ভ্যাকসিন দিচ্ছেন বিমান বাহিনীর বাসার বেইস মেডিকেল সেন্টারের সদস্যরা। এখানে টিকা নিতে এসে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। ব্যবস্থাপনা ভালো, সিস্টেমেটিক, নেওয়া উচিত। যেহেতু আমি শুধু সুরক্ষা পেলে তো হবে না, অন্য লোক যদি সুরক্ষা যদি না পায় তাহলে তো আর কি ইন টোটালিটি তো আর কি ঠিক হলো না। বিশ্বাস করে নিতে এসছি, কাজে আমার কোনো ভয় ছিল না। আর দেওয়ার পর তো এত ইজিলি হয়ে গেছে, এত সুন্দর ব্যবস্থা, কোনো প্রবলেম ফেস করিনি। টিকা নিয়েছেন 21 টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কর এবং তার পরিবারের সদস্যরা। তারা জানান, যারা অপপ্রচার করছে তারা ষড়যন্ত্রকারী। আমি মনে করি এই গুজবগুলো ষড়যন্ত্রের অংশ, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে আমরা খুব অল্প সময়ে ভ্যাকসিন পেয়েছি। এই গুজব যারা করেছে তারা বাংলাদেশের মানুষের ভালো চায় না। বলেছে যারা গুজব ছড়িয়েছিল তাদের অনেককেই আমরা আজকে গণমাধ্যমে দেখেছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আগের অনুভূতি আর এই পরের অনুভূতি সেম। অসুবিধা হয় নাই, আগে যেরকম ছিলাম নর্মাল ওইরকমই। নেওয়ার আগ পর্যন্ত একটা টেনশনে ছিলাম, মানে কেমন লাগবে, ব্যথা পাবো কি না বা কোনো ধরনের রিয়াকশন হবে কি না, কিন্তু দিয়ে মনে হচ্ছে যে না, আমার যেমন খুব অ্যালার্জি মানে অ্যাজমাটিক অ্যালার্জি, ভয় পাচ্ছিলাম, যেমন টেনশনে ছিলাম, কিন্তু মনে হচ্ছে না মানে আর কোনো সমস্যা হবে। বিমান বাহিনীর বাসার বেইস সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার জানান, দিন দিন টিকা নেয়ার প্রবণতা বাড়ছে। কোনো কারণে SMS না পায় অথবা রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয়, তাদের জন্য আমরা একটা হেল্প ডেস্ক রেখেছি। তাদের যে কোনো সমস্যা যদি কেউ রেজিস্ট্রেশন করতে পারে নাই, এইখানে আসবে, আমরা হেল্প ডেস্ক রেজিস্ট্রেশন করে দিচ্ছি এবং প্রয়োজন হলে আমরা তার বিশেষ অগ্রগণ্যতা দিয়ে তাকে আমরা টিকা দিয়ে দিচ্ছি। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স সহ অন্যান্য রোগীদের আগে টিকা নেয়ার পরামর্শ দেন এ চিকিৎসক। উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, কিডনি ডিজিজ আছে, আমি দিতে কি পারবো? আমার কথা তাদেরকে আগে অগ্রগণ্যতার ভিত্তিতে তাদের দিতে হবে। এদিকে করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। আগামী কিছুদিনের মধ্যে আরও করোনার টিকা আসছে বলে জানান তিনি। একটা জিনিস তো আপনাদের মনে রাখতে হবে, যে যেটা নাকি বিজ্ঞানীরা বলছে, সায়েন্টিস্টরা বলছে, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, যে এটা দিলে আপনার মৃত্যু হবে না কোভিডে, এইটা ওরা এনশিওর করছে। এর চেয়ে বেশি আর কি দরকার। অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। মাননীয় প্রধানমন্ত্রী শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাব আমরা কথাটা বলছিলেন, অনেকটা সেই রকমই আজকে সারা বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন পাচ্ছে এবং সবাই ভ্যাকসিন নিচ্ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিনের 2 ডোজের ব্যবধান 8 সপ্তাহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। আরও জানান, দ্বিতীয় ডোজের ব্যাপারে 8 থেকে 12 সপ্তাহে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা প্রয়োগ কার্যক্রমের সুবিধা বিবেচনায় 2 ডোজের ব্যবধান 8 সপ্তাহ রাখা হবে। যারা এরই মধ্যে টিকা নিয়েছেন তাদেরকে মেসেজ বা সংরক্ষিত তথ্যের মাধ্যমে জানানো হবে। 40 থেকে বয়সের সীমা কমবে, তুলে দেয়া হবে কোটা পদ্ধতি। এছাড়া কোভ্যাক্সের 50 লাখ টিকা আগামী মাসের মধ্যে আসছে বলেও জানান ডিজি। সব কিছু মিলে আমরা দেখেছি যে 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। মেসেজের মাধ্যমে বা আমাদের কাছে যে তথ্য আছে সেটা দিয়ে তাদেরকে আবার মেসেজ দিয়েই এটাকে আবার নতুন করে শিডিউল করতে হবে। এদিকে কোভিড-19 গত 24 ঘন্টায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,285। করোনার মৃত্যুহার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 346তম দিনে করোনা পরীক্ষা হয়েছে 14,138টি। এর মধ্যে শনাক্ত 446। মোট শনাক্তের সংখ্যা 5,41,038 জন। নতুন 641 জন সহ সুস্থ হয়েছেন 4,87,870 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.15%। সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। জি-ক্যাপ টকে তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হোক, ভারত তা কখনোই চায় না। বাংলাদেশের সাফল্য ভারতের জন্য সবচেয়ে মঙ্গলের। এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় বলেও জানান দোরাইস্বামী। বাংলাদেশের সাথে চীনের ভালো সম্পর্কে ভারতের কিছু আসে না যায় বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ নুর নবী রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে ডিক্যাব টকে অতিথি ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দুই দেশের বন্ধনের কথা তুলে ধরে তিনি বলেন, ভাষা, সংস্কৃতি, পাহাড় পর্বত, নদ নদী ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে বাংলাদেশ ভারত। প্রতিবেশী বাংলাদেশ ভালো করলে ভারতেরও ভালো লাগে। কেন্দ্রীয় সরকার বদল হলেও সম্পর্কের কোনো হেরফের হয় না বলেও জানান তিনি। One other area of our particular focus will be to try and jointly help recapture the spirit of our friendship in the Liberation War, including through a number of commemorative projects. Every Prime Minister of India and every government of India is invested in the idea of the best possible ties between India and Bangladesh. ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের বন্ধুত্বের উন্নয়নের দরজা সবসময় খোলা ছিল আর থাকবে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। পারস্পরিক সহযোগিতায় ভবিষ্যতের পথ তৈরি করতে চায় দেশটি। When a neighbor as closely connected as us is doing well, this is good for us. And there is absolutely no doubt in anybody's mind about this. দোরাইস্বামী বলেন, মিয়ানমার, বাংলাদেশ দুই দেশেই ভারতের বন্ধুরাষ্ট্র। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট সমাধানে নিরাপত্তা পরিষদে ভারত ইতিবাচক অবস্থানে থাকতে চায় বলেও আশ্বস্ত করেন তিনি। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যাই হোক, এটি ভারতের উপর কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। We can add a pragmatic and result-oriented approach to it, so that people focus on the first and foremost challenge, which should be to facilitate the start of returns. ভারতীয় হাইকমিশনার বলেন, তিস্তা চুক্তি সইয়ে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতি ও আন্তরিকতা থাকলেও অনেক কিছুই নির্ভর করছে রাজ্য সরকারের মতামতের উপর। Many of our state governments are in court against each other. In fact, some court disputes go back to over 100 years over the Kaveri, for instance. This is not I'm not saying that this is a good thing, but it is the reality as it exists. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনে ইন্টারনেট থেকে সরাতে হাইকোর্টে করা রিটের উপর 6 অ্যামিকাস কিউরি মতামত দিয়েছেন। বুধবার অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের বক্তব্য শুনবেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ শুনানি হয়। 6 অ্যামিকাস কিউরি হলেন এজে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামালুল আলম, আব্দুল মতিন খুসরু, প্রবীণ নিয়োগী ও শাহদিন মালিক। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে গত 1 ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদনটি সম্প্রচারিত হয়। নোয়াখালী ভাষাঞ্চলে স্থানান্তর করা হলো আরও 2012 জন রোহিঙ্গাকে। সকাল 9টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনী 5টি জাহাজ তাদের নিয়ে রওনা দিয়ে ভাষাঞ্চল পৌঁছায় দুপুর 1:45টার দিকে। এ নিয়ে মোট প্রায় 8,500 রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরদৌস। কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রোববার রাতে নিয়ে আসা হয় চট্টগ্রামের বিএফ শাহিন কলেজের অস্থায়ী ক্যাম্পে। সেখান থেকে সোমবার সকাল 9টার কিছু পর তাদের নিয়ে নৌবাহিনীর 5টি জাহাজ রওনা হয় নোয়াখালীর ভাষাঞ্চরে। ভাষাঞ্চরে যেতে পেরে খুশি রোহিঙ্গারা। এখন দেখে জানে অনেক দিন বেশি ভালো লাগা বলছি মন্তব্য করি আর খুশি হয়ে যাবে ওই ভাষাঞ্চলে যাই আর মানে সুন্দর বসবাস সুন্দর করে বসবাস করে পাইছি বলে আশা লাগে না। তো সরকারের বেশি সুবিধা করে আর বেশি নিরাপত্তা পাবলো যার এই জন্য আর একটু বেশি ভালো লাগছে। স্বজনদের অনুরোধে এবং স্বেচ্ছায় তারা ভাষাঞ্চর যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। আত্মীয়দের বেগুন গিয়ে তো আরে যার গিয়ে আর এরকম কিছু ন করে খুশি খুশি যার আমরা এখানে ভালো পাবো এইসব করে মানে যাইতাছি। আমাদের পরিচিত লোক গেছে, বন্ধু বান্ধব গেছে, ওনার কাছে রিং দিয়েছি, ওনা বলেছে যে বেশি ভালো জায়গা, আমরা চলে আসো। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 11.5 লাখ রোহিঙ্গা। গেল বছরের 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় ভাষাঞ্চরে। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার মিয়ানমার পরিস্থিতি। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমাতে এবার রাস্তায় নেমেছে মিয়ানমার সেনাবাহিনীর সাঁজোয়া যান।
বিভিন্ন স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। কাচিন রাজ্যে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে সেনাবাহিনী, আর এসব ঘটনাকে সেনাবাহিনীর যুদ্ধ আখ্যা দিয়েছে জাতিসংঘের বিশেষ দূত। উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারের বাণিজ্য নগরী ইয়াঙ্গুনের রাস্তায় সাজোয়াজানের টহল। সেনা অভ্যুত্থানের পর এই প্রথম ইয়াঙ্গুনে সাজোয়াজানের উপস্থিতি নতুন করে বাড়িয়েছে উদ্বেগ। ইয়াঙ্গুন ছাড়াও কাচিন রাজ্যের মিতকিনা ও রাখাইন রাজ্যের সিতুই শহরেও টহল দিচ্ছে সাজোয়াজান। মিতকিনায় পাওয়ার প্ল্যান্ট দখলের চেষ্টা চালায় সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, গুলির শব্দও শোনা যায়। যে কোনো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার আশঙ্কা করছে বিক্ষোভকারীরা। রোববার সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে বন্ধ হতে থাকে ইন্টারনেট। আন্দোলনকারীরা জানান, কারফিউ জারি করে রাতের আধারে ধরপাকড় চালাচ্ছে সেনাবাহিনী। চলমান পরিস্থিতিকে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ ঘোষণায় সামিল আখ্যা দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত টম এন্ড্রুস। জবাবদিহিতারও দাবি জানান তিনি। Both situations involve violations of human rights, including the right to freedom of expression. এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সেনাবাহিনীকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। মিয়ানমারে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। অং সান সুচির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে মিয়ানমারে বিক্ষোভ যত জোরালো হচ্ছে, সেনাবাহিনীও কঠোর হচ্ছে। বিক্ষোভ দমাতে নিষেধাজ্ঞা আরোপ, কারফিউ জারির পর আইন করে ধরপাকড় জোরালো করেছে তারা। সুচির দল এনএলডির 7 শীর্ষ নেতার বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। একই সঙ্গে তাদের আশ্রয় না দিতে জনগণকেও হুঁশিয়ারি দিয়েছে সামরিক জান্তা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। লিচি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির, যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকার আহ্বান। পিকে হালদার কিভাবে বিদেশে গেলেন জানতে চেয়েছে হাইকোর্ট। ইমিগ্রেশনে দায়িত্বরতদের তালিকা দাখিলের নির্দেশ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পরিশ্রম ও সততার বিকল্প নেই উল্লেখ করে বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সশস্ত্র বাহিনীকে জনগণের অবিচ্ছেদ্য অংশ অভিহিত করে রাষ্ট্রপতি যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকতে তাদের প্রতি আহ্বান জানান। তাফসির হাসানকে সঙ্গে নিয়ে বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের বিশাল সমুদ্রাঞ্চল ও আকাশসীমায় শনাক্ত করা বিমানকে সঠিক নির্দেশনা প্রদান এবং চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন মাত্রা যোগ করেছে রেডার ইউনিট। ত্রিমাত্রিক স্থির স্টেশন র্যাড 3-1DL বরিশাল রাডার ইউনিট নিয়ন্ত্রণ করবে দেশের দক্ষিণাঞ্চল সহ গোটা আকাশ ও সমুদ্র সীমা। দেশের আকাশসীমার আবহাওয়া এবং পরিবেশগত অবস্থাও শনাক্ত করবে এই রেডার, পাশাপাশি ভূ কৌশলগত অবস্থানও দৃঢ় করবে। বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল রাডার ইউনিট উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। বিমান বাহিনীর এই সকল প্রশংসনীয় কাজ আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সুদৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও দেশপ্রেমী আপনাদেরকে পেশাগত জীবনে উৎকর্ষের শিখরে পৌঁছে দিতে পারে। সশস্ত্র বাহিনীকে জনগণের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। মনে রাখবেন, আপনারা সশস্ত্র বাহিনীর সদস্য হলেও এ দেশের সন্তান, জনগণেরই অবিচ্ছেদ্য অংশ। তাই আপনারাও দেশের মানুষের সুখ দুঃখ, হাসি কান্নার সমান অংশীদার। তাই পেশাদারিত্বের নিপুণতা বজায় রাখার পাশাপাশি জনগণের প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এছাড়া বৈমানিকদের প্রশিক্ষণের অংশ সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সমরে শান্তিতে সন্ধানী দৃষ্টিতে বাংলাদেশ বিমান বাহিনীতে এই অত্যাধুনিক রেডার যুক্ত হওয়ার মধ্য থেকে আরও এক ধাপ এগিয়ে গেল নিরাপত্তায়, বাংলাদেশের আকাশসীমা এবং সমুদ্র সীমা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, বরিশাল রেডার ইউনিট, বরিশাল।
15ই ফেব্রুয়ারি ভোট ডাকাতি নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, তৃণমূল থেকে থানা পর্যায়ের সব কমিটি সম্মেলনের মাধ্যমেই করতে হবে। বিএনপি পৌরসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে সরকারের বিরুদ্ধে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলছে, অথচ 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন প্রহসনের দৃষ্টান্ত হয়ে আছে। পাসপোর্ট জব্দ থাকার আদেশের পরও পিকে হালদার কিভাবে বিদেশে পালিয়ে গেলেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার মামলার সর্বশেষ অগ্রগতিও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেন সেদিন বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বরত এবং দুদকের দায়িত্বে কে ছিলেন তার তালিকা দাখিল করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের 3টি বিভাগে 2008 সাল থেকে কর্মরতদের পূর্ণাঙ্গ তালিকাও দিতে হবে 15ই মার্চের মধ্যে। আদালত এটাই জানতে চাচ্ছেন কোনো সরকারি কর্মকর্তা কোনো গাফিলতি ছিল কি না। দুর্নীতি দমন কমিশনের এই দেয়া মামলা তাকে যে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিল, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উনি কিভাবে গেল, এই জিনিসগুলো দায়িত্বরত যারা ব্যক্তি ছিল তাদের নামধাম চেয়েছে। 394 জনের কর্মকর্তাদের একটা তালিকা, যেটা মানে পূর্ণাঙ্গ না, আমরা কোর্টকে অবহিত করেছি, আমরা এটার জন্য সময় চেয়েছিলাম। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্ব স্বীকৃতি দিনটি এখন শুধু আর বাঙালির একার নয়, বিশ্বের সব দেশ ও জাতির। কিন্তু এই অর্জনে পথ পরিক্রমা মোটেই সহজ ছিল না। একেবারে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ শুরু হলেও পরবর্তী ধাপগুলো পেরোতে কূটনৈতিক মুনশিয়ানার স্বাক্ষর রেখেছে সরকার। 52 ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণ ও শ্রদ্ধায় জাতিসংঘের সদস্যভুক্ত 193টি স্বাধীন দেশ দিবসটি পালন করে। কিভাবে আসলো আসল সেই স্বীকৃতি, সেসব কথায় থাকছে মোহাম্মদ দৈনবী রিপোর্টে। একটি অযৌক্তিক ঘোষণা 1952 সালে ফুঁসে ওঠে ছাত্র আন্দোলন নিবৃত্ত করতে পুলিশের গুলি 21শে ফেব্রুয়ারিতে। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের শাহাদাত বরণ। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠায় এত বড় উৎসর্গ বিশ্বের আর কোথাও কোনো জাতির নেই। বাঙালির কাছে সম্মানের, শ্রদ্ধার ছিল, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে শহীদ দিবসটির গুরুত্ব বোঝানোর সুযোগ ছিল না বললেই চলে। এগিয়ে আসলো দুই প্রবাসী বাঙালি, কানাডার ভ্যানকুভারে বসবাসকারী আব্দুস সালাম ও রফিকুল ইসলাম এ দাবি উল্লেখ করে চিঠি লিখেন তৎকালীন জাতিসংঘের মহাসচিবের কাছে। সময়টা 1998 সালের 9 জানুয়ারি। জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে এ ধরনের প্রস্তাব পাঠানোর পরামর্শ আসলো জাতিসংঘ কর্মকর্তা হাসান ফেরদৌসের কাছ থেকে। 60টি ভাষার 10 জন সদস্যের বহুভাষিক ও বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠী নামে সংগঠন তৈরি হলো কানাডায়। সংগঠনটি এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে একটি দিবস ঘোষণার প্রস্তাব পাঠায়। প্রায় 1 বছর কেটে যায় এভাবেই। এবার জানানো হলো নিউ ইয়র্কে নয়, যোগাযোগ করতে হবে প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ইউনেস্কোয়ে। যোগাযোগ হলো সংস্থাটির ভাষা বিভাগের কর্মকর্তা আন্না মারিয়ার সাথে। 1999-এর 3রা মার্চ একটি চিঠিতে আন্না এটা স্পষ্ট করেন, ব্যক্তিগতভাবে উপস্থাপনের কোনো সুযোগ নেই, কোনো সদস্য রাষ্ট্রের মাধ্যমে আসতে হবে পরিচালনা পর্ষদের সভায়। হাতের সময় একেবারেই কম, অল্প কদিনের মধ্যেই সভা। সংগঠনটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হলো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের। বিষয়টি রাষ্ট্রের জন্য গর্বের। বিবেচনায় কাল বিলম্ব না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমতি চেয়ে পাঠানো হলো সারসংক্ষেপের নোট। সময়ের স্বল্পতার বিষয়টি উপলব্ধি করেন প্রধানমন্ত্রী, তাই আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে নথির অনুমোদন দেন তিনি।
বাকি ছিল একটি স্বাক্ষর মাত্র। তখন পার্লামেন্ট চলছিল। সে অবস্থাতেই প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে প্রস্তাবের ফ্যাক্স বার্তা ইউনেস্কোর সদর দফতরে পৌঁছে অফিসের সময়সীমা শেষ হবার মাত্র 1 ঘন্টা আগে। এই যে দুইজন প্রবাসী উদ্যোগ নিলেন আর মাননীয় প্রধানমন্ত্রী তড়িৎ বেগে এটা she took the all correct initiative। একদিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী অ্যাপ্রুভাল দিয়ে আমাদের যিনি অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত ছিলেন ফ্রান্সে, যিনি ইউনেস্কোর সাথে অ্যাটাচড পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দি ইউনেস্কো, ওনার কাছে পৌঁছে তখন তিনি এইটা প্রস্তাবটা দেয়া হয়। এমন একটা দিবস পালন বড় খরচের বিষয় বিবেচনায় নেয় সংস্থাটির মহাসচিব। বাতিলের সংখ্যা ও কার্যত আটকে যাবার উপক্রম তৈরি হলে তৎপরতা বাড়ায় অধিবেশনে উপস্থিত প্রতিনিধি দলের নেতা তৎকালীন শিক্ষামন্ত্রী AHK সাদেক। বোঝাতে সক্ষম হন এটা ছিল ভাষার অস্তিত্ব রক্ষার লড়াই। এ চ্যালেঞ্জ বিশ্বের সকল ভাষার জন্যই সমানভাবে প্রযোজ্য। শুধু তাই নয়, জনমত গড়তে কূটনীতিকদের সাথে চলতে থাকে ঘরোয়া বৈঠক। প্রস্তাবের সপক্ষে সমর্থন আসে 29টি দেশের। সৌদি আরব, পাকিস্তান, ইউক্রেন আর ওই যে ছেলেগুলো যারা ওই দেশে কাজ করে তারাও তাদের সরকার যে জায়গায় পারছে তাদের সরকারকেও জানিয়েছে। তার ফলে এটা পাশ হয়। 16 নভেম্বর উপস্থাপনের কথা থাকলেও সেদিন প্রস্তাবটি ইউনেস্কোর সভায় উঠল না। পরদিন অর্থাৎ 1999 সালের 17 নভেম্বর ঐতিহাসিক দিন প্যারিসের ইউনেস্কোর সভায় শুরুতে উঠলে সাথে সাথে 188টি দেশের সমর্থন নিয়ে বিরোধিতা ছাড়াই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হল। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে 2টি হত্যার ঘটনায় গ্রেপ্তার 7 জনই কিশোর গ্যাংয়ের। সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মী আবিরন হত্যা মামলার রায়, গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড। আমন্ত্রণ আবারও রাত 11টার 21শে সংবাদে। রাজধানীতে 2টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের 7 জন সহ 14 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 10 ফেব্রুয়ারি রাজধানীর জুরাইনে জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 7 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মুগদা এলাকার আরও একটি খুনের ঘটনায় কিশোর গ্যাংয়ের 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই 2টি গ্রুপের মধ্যে এরকম সংঘর্ষের ঘটনায় চাপাতি দিয়ে কুপিয়ে 2 জনকে মারাত্মক জখম করে এবং এর প্রেক্ষিতে জাকির নামে 52 বছরের এক লোক মারা যায়। 7 জনকে আমরা গ্রেপ্তার করি যারা এই ঘটনায় জড়িত। ছোট ভাই বড় ভাইকে সালাম দেন, এই সালামকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে এবং যে অপরাধী চক্র যারা আছে আরেকটি গ্রুপ, এই গ্রুপের নেতৃত্বে ছিল তানভীর নেতৃত্বে আরও বেশ কিছু আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি তার মধ্যে, এবং আরও কিছু গ্রেপ্তারের প্রক্রিয়া আছে। সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার প্রধান আসামি সৌদি গৃহকর্ত্রী আয়েশা আল জিদানির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রিয়াদের অপরাধ আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়া আলামত ধ্বংসের পাশাপাশি আবিরনের চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে গৃহকর্তা বাসেম সালেমকে 3 বছর 2 মাস কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালে 24 মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়ার গৃহকর্ত্রী নির্যাতনে নিহত হন বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম। অর্থনীতি পুনরুদ্ধারে পিছিয়ে পড়া খাতের জন্য আরেকটি প্রণোদনা প্যাকেজ প্রয়োজন বলে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা আদায়ে নেগোশিয়েটিং সেল গঠনের পরামর্শ সংস্থাটির। জসিম জুয়েলের রিপোর্ট। দর্শকরা প্রশ্ন রাখতে পারেন। দেশের সার্বিক অর্থনীতির চিত্র, চ্যালেঞ্জ ও পুনরুদ্ধারের নানা পরামর্শ তুলে ধরতেই এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে CPD। এতে বলা হয়, করোনা মোকাবেলা করে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। রেমিটেন্স প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও আমদানি ব্যয় কমে যাওয়ায় ব্যালেন্স অব পেমেন্ট পরিস্থিতি এখন বেশ ভালো। তবে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধি কমে যাওয়া,
অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনও কাঙ্ক্ষিত গতি ফেরেনি বলে মত সিপিডির। ইতিবাচক প্রবণতা ছাড়া নেতিবাচক যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, এইভাবে যদি আমরা আমাদের পলিসি রেসপন্সগুলো সাজাই তাহলে হয়তো আমরা কে শেপ থেকে এটাকে একটা ট্যাক্সই রিকভারিতে আমরা নিয়ে যেতে পারব। অর্থনীতিকে আরও বেগবান করতে বছরের মাঝামাঝি সময়ে বাজেট সংশোধন, সরকারি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। তাগিদ আসে পিছিয়ে পড়া উদ্যোক্তাদের জন্য আরও একটি প্রণোদনা প্যাকেজের। স্থানীয় চাহিদাকে কিভাবে আমরা আরো বেশি বাড়াতে পারি, প্রণোদিত করতে পারি, সেখানেই সরকারের ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট। প্রণোদনা প্যাকেজের আওতায় শিল্প খাতে দেওয়া চলতি মূলধনের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার পরামর্শ আসে সংবাদ সম্মেলনে। তাগিদ দেওয়া হয় বাণিজ্য খাতে কাঙ্ক্ষিত সুবিধা আদায়ে বিশেষ একটি সেল গঠনের। মনিটরিয়ামটা এটা তুলে দেওয়া উচিত এবং এই ক্রমান্বয়ে এই ওয়ার্কিং ক্যাপিটালটা টার্ম লোনে পরিণত করা উচিত, মানে চলতি ঋণটাকে মেয়াদি ঋণ করতে হবে এবং যাতে নিয়মিতভাবে ইনস্টলমেন্টটা ফেরত দিতে পারে। করোনা মোকাবেলায় চলমান টিকাদান কর্মসূচি সফল হলে অর্থনীতি পুনরুদ্ধার সহজ হবে বলে আশা সিপিডির। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশের হাজি ক্যাম্প শাখা রাজধানী আশকোনায় হাজি কমরউদ্দিন টাওয়ারে স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা নতুন ঠিকানায় এই শাখার উদ্বোধন করেন। এ সময় ঢাকা নর্থ জোন প্রধান মিজানুর রহমান, হজ অফিস ঢাকার পরিচালক সাইফুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর আনিসুর রহমান নাইম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, করোনার কঠিন সময়েও এ ব্যাংকে 23,000 কোটি টাকার নতুন আমানত সংগ্রহ হয়েছে। বিজিএমইএ আসন্ন নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল লিডার পরিচিতি সভা হয়েছে। বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি প্যানেলের সভাপতি প্রার্থী জয়েন্ট গ্রুপের ফারুক হাসানকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20,000 টাকা ঘোষণা প্রধানমন্ত্রীর, গৃহ নির্মাণ সহ সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি। 22 ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান, 8 সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। সমৃদ্ধ বাংলাদেশ ভারতীয় জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য, বন্ধুত্ব আরও সুসংহত হবে আশাবাদ হাই কমিশনারের। চতুর্থ দফায় ভাষান্তরে আরও 2,000 রোহিঙ্গা, উন্নত আবাসনের জন্য যাচ্ছেন স্বেচ্ছায়। মিয়ানমারের সড়কে সাঁজোয়া যান, ইন্টারনেট সেবা বন্ধ, বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।